নির্বিচারে হত্যার নির্দেশ সহ শেখ হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ। নিজেরা নাশকতা করে জুলাই আন্দোলনকারীদের উপর দায় চাপানোর প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। চলতি মাসেই আনুষ্ঠানিক বিচার শুরুর আশা প্রসিকিউশনের। মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন 14 জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, রাজাকার এইসব বলেছিলেন। আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল। আতিক জিয়াউল সহ ট্রাইব্যুনালে 13 আসামি। সবার সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা জানালেন প্রেস সচিব। নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিতে সরকারি গেজেটের অপেক্ষায় সিইসি। দেশ লুটে খেতে বিএনপিকে নিধনের ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা আব্বাসের। বললেন, অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার। 5 দফা পিছিয়ে পিলখানা হত্যায় বিস্ফোরক মামলায় জামিন পেলেন 40 বিডিআর সদস্য। এখনও ছুটছে প্রায় 200 জনের ভাগ্য। দ্রুত বিচার কাজ শেষ করার আশা রাষ্ট্রপক্ষের। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একে অপরকে দোষারোপ নয়, গাফিলতি বন্ধের নির্দেশ প্রধান উপদেষ্টার। আগের আমলের সব ভুলে সিভিল সার্জনদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান। এবং বাংলাদেশের ওপর চাপ বাড়াতেই পুশিং করছে ভারত, মত বিশ্লেষকদের। উস্কানিতে পা না দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ, সীমান্তে সতর্কতার পরামর্শ। জুলাই আগস্ট আন্দোলনে নির্বিচারে 1400 বেশি মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার। তার বিরুদ্ধে উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে মিলেছে একই অপরাধের প্রমাণ। তাজুল ইসলাম জানান, আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। এ মাসে তার আনুষ্ঠানিক বিচারের শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। মাস্টার মাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার 2 সেনাপতি হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে, সরাসরি নির্দেশ, শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, যেখানে তিনি বারবার রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন মারণাস্ত্র ব্যবহার করে যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তাজুল ইসলাম বলেন, সরকারি স্থাপনায় নিজেদের লোক দিয়ে আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। সেগুলো তারা প্রমাণের জন্য এখানে আমাদের কাছে দাখিল করেছে। তিনি বলেন, রাজপথের চাপ মাথায় নিয়ে বিচার করা যাবে না। আন্তর্জাতিক মানসম্মত বিচার করতে গেলে যতটুকু সময় নেওয়া দরকার ততটুকুই নেওয়া হবে। আমরা অপরাধের সুস্পষ্ট তথ্য প্রমাণাদি সহ আদালতের আদেশ সহ তাদের কাছে পাঠিয়েছি এবং যে অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রেড ওয়ারেন্ট চেয়েছি, সেই একই রকম অপরাধের দায়ে আমরা কিন্তু অন্যদের ব্যাপারেও চেয়েছি। কারো ব্যাপারে দিয়েছে, কারো ব্যাপারে দেয়নি। হয়তো তারা কিন্তু বলেনি যে আমরা দেব না, তারা বলছে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। এখন সেটা কতদিন লাগবে, সেটা ডিপ্লোম্যাটিক ভাষা, সেটা ইন্টারপোল ভালো বলতে পারবে। এ নিয়ে জুলাই গণহত্যার 2 মামলার তদন্ত শেষ হলো। চলতি মাসেই শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে।
শেখ হাসিনার মামলা তদন্ত শেষ করতে তদন্ত সংস্থা 6 মাস 28 দিন সময় নিয়েছে এবং 6 মাস 28 দিন সময় নেওয়ার পরে আজকে 5টি অভিযোগে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকেও এই 5টি অভিযোগেই অন্তর্ভুক্ত করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলোর সপক্ষে তথ্য প্রমাণ, কল রেকর্ড, ভিডিও, সহিংসতার নির্দেশনা, নানা রকম যে তথ্য প্রমাণ, সাক্ষীর জবানবন্দি এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আর একই সঙ্গে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নিজস্ব তদন্ত পাশাপাশি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট দিয়েছে এই জুলাই আগস্টের গণহত্যা বা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ নিয়ে, সেই রিপোর্টটিও কিন্তু এই তদন্ত প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর বাইরে আর যে বিষয়গুলো হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু তিনি আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে অপরাধের যেহেতু প্রমাণ মিলেছে, সেই কারণে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার সুযোগ আছে কিনা, যেহেতু আইন সংশোধন হয়েছে, আওয়ামী লীগের বা সংগঠনের বিচার করার বিধান যুক্ত করা হয়েছে, তখন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে তদন্ত সংস্থা একটি স্বাধীন সংস্থা, নিশ্চয়ই তদন্ত সংস্থা এই বিষয়গুলো বা দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য পদক্ষেপ নেবে, এমনটাই তিনি বলেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে 3 জন আসামির বিরুদ্ধেই তদন্ত প্রতিবেদন দাখিল হলো। এর মধ্যে 2 জন আসামি, প্রধান আসামি শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন বা ভারতে পালিয়ে আছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনিও কিন্তু ভারতে আছেন, গণমাধ্যমের এমন তথ্য মিলেছে। এর বাইরে চৌধুরী আব্দুল আল মামুন, তিনি শুধুমাত্র জেলে আছেন বা তিনি আদালতে তাকে বিভিন্ন ডেটে হাজির করা হয়। এই যে 2 জন আসামি পলাতক রয়েছেন, তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ জানতে চাওয়া হয়েছিল। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে বারবার ইন্টারপোলকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু ইন্টারপোল বিষয়টি এখনও যাচাই বাছাই করছে। ঠিক কতদিন সময় লাগবে সেটি আসলে ইন্টারপোলই বলতে পারবে, এমনটি তিনি জানিয়েছেন। তো এই মাসেই শেখ হাসিনা সহ এই 3 আসামির আনুষ্ঠানিক বিচার শুরু হবে বা শুরু করা যাবে, এমনটি কিন্তু বলছেন। তবে কবে রায় পাওয়া যাবে এই প্রসঙ্গে তাজুল ইসলাম বলছেন যে দিন তারিখ দিয়ে কখনো রায় হয় না, আর এটি বলা কখনো সমীচীন হবে না। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই আগস্ট আন্দোলনে উত্তরায় 200-রও বেশি মানুষকে হত্যা মামলায় 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে হাজির করা হয়। এদিন মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে 12 আগস্ট। এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য প্রসঙ্গ, মানবাধিকার লঙ্ঘন এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে সবার সঙ্গে আলোচনা করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সকালে ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্সে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বিশেষজ্ঞদের দিয়ে আওয়ামী লীগের আমলে সাংবাদিকতার ক্ষতি নিরূপণে জাতিসংঘকে চিঠি দেবে সরকার। এ সময় ভারতে কয়েকটি বাংলাদেশি চ্যানেল বন্ধের ঘটনাকে ন্যাক্কারজনক হিসেবে অভিহিত করেন প্রেস সচিব। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে সোমবার সকালে মিট দ্য রিপোর্টার্সে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। জানান, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা চাই বাংলাদেশটা জার্নালিস্টদের জন্য একটা সেফ একটা ওয়ার্কিং জোন হোক। এ সময় ইউটিউব, ফেসবুক সহ নানা মাধ্যমে সরকারের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চলছে অভিযোগ করে প্রেস সচিব বলেন, এসব ঘটনার ফ্যাক্ট চেকিং এর উদ্যোগ নেওয়ার কথা ভাবছে সরকার। যৌক্তিক বিষয়ে গণমাধ্যমকে সমালোচনার আহ্বান জানান তিনি। বিদেশে এটা আছে যে প্রাইভেট কোনো গ্রুপ যারা ফ্যাক্ট চেকিং করে, তারা যেন ইউটিউবে যারা এই যে কমেন্ট্রি দিচ্ছে তাদের কমেন্ট্রির উপরে যাতে ফ্যাক্ট চেকিং করে। প্রাইভেট ইনিশিয়েটিভে এটা করা উচিত, করলে বেটার। আর আমাদের তরফ থেকেও আমরা এটা ভাবছি যে কি করা যায়। ইন্ডিয়ান কর্তৃপক্ষ আসলে ফ্রিডম অফ স্পিচে কতটুক ওনারা বিশ্বাস করেন, হ্যাঁ আমরা এটা দেখছি। এবং যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড। গত 16 বছর আওয়ামী লীগ সাংবাদিকতার ক্ষতি করেছে দাবি করে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের আমলে সাংবাদিকতার ক্ষতি নিরূপণে জাতিসংঘকে চিঠি দেবে সরকার। ভয়াবহ রকমের চামচামি হয়েছে। গত 15 বছর
ভয়াবহ। এবং এটার জন্য আমরা একটা কাজ করছি, ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলুর হয়েছে। প্রেস সচিব জানান, কোনো একক দলের দাবির প্রেক্ষিত নয়, সবার সঙ্গে আলোচনা করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা। বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। এক প্রশ্নের জবাবে গ্রামীণ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের অনুমোদনে সরকারের প্রভাব নেই বলে জানান শফিকুল আলম। বলেন, এসব প্রতিষ্ঠানে কোনো শেয়ার নেই প্রধান উপদেষ্টার। একটা জিনিসের মধ্যে প্রফেসর ইউনূসের একটা শেয়ার আছে, উনি এখান থেকে একটা বেনিফিট পান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিতে সরকারি গেজেটের অপেক্ষায় প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। সকালে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, গেজেট প্রকাশের পরে আইনবিধি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আওয়ামী লীগ সহ 14 দলের নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে চিঠি দিয়েছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর এবার দাবি উঠেছে দলটির নিবন্ধন বাতিলের। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর কি করবে নির্বাচন কমিশন? এমন প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন জানান, গেজেট প্রকাশের পরই আইনবিধি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তো আগে এখনো গেজেটটা তো পাইনি সরকারের গেজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা, আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। প্রাক নির্বাচনের সব বিষয়ে প্রস্তুতি জানতে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধিরা। 1 ঘন্টার বৈঠক শেষে সিইসি বলেন, ইসির নির্বাচনী প্রস্তুতি নিয়ে জানানো হয়েছে তাদের। পরে সংস্থাটির প্রতিনিধি জানান, আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকতে চায় তারা। কোনো দল বা কোনো পক্ষের হয়ে যারা কাজ করে না, সেই ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি যে এইবারের মতো একটা প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসছেন, আমাদের প্রিপারেশন নিয়ে জানতে এসছেন, এটা আমরা তাদেরকে জানিয়েছি। মোটামুটিভাবে একটা লম্বা আলোচনা, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি মনে করি যে এটা খুব ফলপ্রসূ হয়েছে আলোচনা। এদিকে আওয়ামী লীগ সহ 14 দলের নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে চিঠি দিয়েছে গণ অধিকার পরিষদ। এই জাতীয় পার্টি যাতে কোনোভাবেই আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়, এই জন্যই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে প্রধান নির্বাচন কমিশন বরাবর আমরা একটি লিখিত আবেদন দিচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না? জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ 14 দলের নেতাদের গ্রেফতারের দাবিও জানিয়েছে দলটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশ লুটে খেতে অফিস আদালত সহ সব জায়গা থেকে বিএনপি নিধন চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এ সময় করিডোর প্রসঙ্গে মির্জা আব্বাস আরও বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, বিক্রি করে দেওয়ার জন্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের পর আবারও রাজনীতির মাঠ সরগরম দলটির নেতাকর্মীদের পুনর্বাসন নিয়ে। কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগের তীর বিএনপির দিকে। এমন প্রেক্ষাপটে সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগকে বিএনপির প্রতিষ্ঠিত করতে চায়। এ কথা বলে যারা অপপ্রচার চালাচ্ছে তারা দেশ ও জনগণের শত্রু। তিনি অভিযোগ করে বলেন, অফিস আদালত সহ সর্বত্র বিএনপি নিধন শুরু হয়েছে যাতে দেশকে লুটে খাওয়া যায়। বিএনপি বাতিল করে
কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। জনগণের রায় ছাড়া দেশের ভেতরে করিডোর দেওয়ার কোনো সুযোগ নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে, বিক্রি করে দিতে নয়। বাংলাদেশের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য নয়। এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার। একই দিন জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের স্বার্থে বিদেশি রক্তচক্ষুকে উপেক্ষা করে অন্য রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলটি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে সংলাপ শুরুর আগে তিনি বলেন, 53 বছর ধরে বারবার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে। 24-এর অভ্যুত্থানে পাওয়া সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা ধরে রাখতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ। সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা জানান, সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত। তারা মনে করেন, দেশের খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই। সেই আন্দোলনে জাতীয় ঐকমত্য কমিশনের চেষ্টা যেমন ঐকমত্য প্রতিষ্ঠা, তেমনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, জোটগুলোর, শক্তিগুলোর, নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই সংগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা, ঐক্যকে সুদৃঢ় করা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একে অপরের প্রতি দোষারোপ না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি। বলেন, আগের আমলের সব ভুলে চিকিৎসকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ঝাঁপিয়ে পড়তে হবে। এ সময় গাফিলতি বন্ধের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে যোগ দেন 64 জেলার সিভিল সার্জন। অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগের আমলের ধ্যান ধারণা ভুলে চিকিৎসকদের নব উদ্যমে স্বাস্থ্যসেবায় ঝাঁপিয়ে পড়তে হবে। সেবা নিশ্চিতে একে অপরের প্রতি দোষারোপ না করে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমি বলবো আমাকে এই দেন, ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে। ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে। মাথার থেকে সুরে ফেলানো আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে। আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবার নাজুক পরিস্থিতির কথা সবারই জানা। সব সীমাবদ্ধতার মধ্যেও সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মানসিকতা নিয়ে এগিয়ে এলেই 25% স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব। যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়ে ভালো কিছু করা যাবে না, এরকম মনে হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় যেভাবে আছে এই পরিস্থিতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেল। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো, এর মধ্যেই করবো। স্বাস্থ্যসেবার দীর্ঘমেয়াদী উন্নয়নে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার আগ্রহী বলেও জানান প্রধান উপদেষ্টা। ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছে, একটা সুযোগ। এবং নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সুবর্ণখালে প্রাণ ফেরাতে জুনে শুরু 317 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে সেনাবাহিনী, জানালেন পরিবেশ উপদেষ্টা। বর্ষার আগেই রাজধানীতে জলজট কমানোর আশা। পিলখানা হত্যাকাণ্ডের 16 বছর পর দ্বিতীয় দফায় সাবেক বিডিআরের 40 সদস্যকে জামিন দিয়েছেন আদালত। বিস্ফোরক আইনের মামলায় দুপুরে এ আদেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল 2।
এর আগে এ মামলার 834 আসামির মধ্যে জামিন পেয়েছেন 178 জন। রাষ্ট্রপক্ষ বলছে প্রাথমিকভাবে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় 40 জনকে জামিন দিয়েছেন আদালত। 2 বছর বয়সের সন্তান মিকাইলকে রেখে কারাগারে যেতে হয় সাবেক বিডিআর সদস্য কামাল মিয়াকে। অবুঝ সেই শিশু এখন তরুণ, অপেক্ষা করছেন বাবাকে কাছে পাবার। প্রায় 16 বছর ধরে কারাবাস করছেন সাবেক বিডিআর সদস্যরা। প্রতিটি পরিবারই প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় সোমবার 40 জনকে জামিন দেন বিশেষ ট্রাইব্যুনাল 2। 239 জনের নামে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে 5 দফা পিছিয়ে এই আদেশ দেন বিচারক। আমরা 16 বছর 17 বছর যাবত আশায় আছি, তো আজকে যেহেতু আমার বাবার হয়নি কিন্তু আমাদের আঙ্কেলদের কারো হয়েছে, সেজন্য হালকা মনটা ভালো, কিন্তু খুবই খারাপ এই কারণে লাগছে কারণ আমি আশা ছিলাম যে আজকে হয়তো আমার বাবার জামিনটা হয়ে যাবে। 10 বছর সাজা তারও হয়নি, পরবর্তী তারিখে জানি আমার ভাইয়ারা জামিনে আশ্বাস করা যায়। যারা দোষী তাদের সঠিক শাস্তি হোক, আর এখনো যারা বিনা বিচারে জেলে আছে বিডিআর মামলায় তাদেরকে খালাস আবার পুনঃ তদন্ত করে খালাস দেওয়া হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান জামিনপ্রাপ্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে পিলখানা হত্যাযজ্ঞে জড়িত থাকার প্রমাণ না মেলায় এই আদেশ দিয়েছেন আদালত। ইতিপূর্বের মামলায় খালাসপ্রাপ্ত হয়েছেন তাদেরকে জামিন দিয়েছেন। পক্ষান্তরে প্রসিকিউশন পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে বিস্ফোরক দ্রব্য মামলায় ইতিমধ্যে 287 জন সাক্ষী দিয়েছেন, তাদের সাক্ষ্যে অনেকের নাম এসেছে। সেই বিবেচনায় শুধুই মাত্র আগের মামলায় খালাসপ্রাপ্ত হয়েছে সেইটাই বিবেচনা আর দাবি রাখে না। তারপরেও আদালত যে আদেশ দিয়েছেন সেটা আমরা আইন মান্যকারী হিসাবে সেটাকেও আমরা একমত হব নিশ্চয়ই। এর আগে 23 জানুয়ারি 138 জনকে জামিন দেন বিচারক। মামলার মোট 834 আসামির মধ্যে পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও আছেন অনেকে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালন করছেন। এর আগে উপাচার্যের বাসভবন সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধের সব দফতরে তালা দেয় আন্দোলনকারীরা। বেলা 12টা থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এ সময় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নানা অনিয়মের অভিযোগে উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনের পদত্যাগ চান তারা। আন্তর্জাতিক নার্সিং দিবসে 6 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। টানা 6ষ্ঠ দিনের মতো সকাল 10টা থেকে কলেজ ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আন্দোলনকারীদের অভিযোগ, কর্মসূচি চলাকালীন গত 6 মে 3 শিক্ষক আলী আসগর, সাইব হোসেন রনি ও ফরিদা বেগম বহিরাগতদের নিয়ে তাদের উপর হামলা চালায়। এদিকে ডিপ্লোমা 3 বছরের কোর্সের নার্সদের স্নাতক পাশের সম্মান করার দাবি আদায়ের জন্য আন্তর্জাতিক নার্সিং দিবস বয়কট করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে পটুয়াখালী ও চাঁদপুরের সরকারি বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্র সমিতি থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। আগামীকাল বিকেল 3টায় 6 দফা দাবি নিয়ে কৃষি সচিবের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকের কথা রয়েছে। শিক্ষার্থীরা বলেন, স্নাতক কৃষিবিদদের প্রতি সকল বৈষম্য নিরসন করতে হবে। 10ম গ্রেডের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে কৃষি গ্র্যাজুয়েটদের আবেদনের সুযোগ দেওয়া সহ 6 দফা দাবি জানান তারা। বাংলাদেশের উপর চাপ বাড়াতে ভারত পুশ ইন করছে বলে মনে করেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কোনো উস্কানিতে পা না দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপর জোর দেন তারা। পাশাপাশি সীমান্ত নিরাপত্তায় আরও সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেন বিশ্লেষকরা। সানবীর রূপলের রিপোর্ট।
চলতি মাসের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় পুশিনের ঘটনা ঘটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই সংখ্যা অন্তত 200-র বেশি। জানা গেছে এদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় নাগরিক সহ রোহিঙ্গাও আছে। এরই মধ্যে পুশিন না করে বাংলাদেশি নাগরিক হলে যথাযথ প্রক্রিয়া মেনে হস্তান্তর করার বার্তা দিয়েছে ঢাকা। তারপরও থেমে থাকেনি দিল্লি। সীমান্তে এমন ঘটনা নতুন নয়। এর আগে পুশিন যেমন হয়েছে, পুশব্যাকও হয়েছে। তবে এবার পুশব্যাক হয়নি। সীমান্তের এমন ঘটনা সহসাই থামবে না বলে মনে করেন বিশ্লেষকরা। যেহেতু অনেক প্রচার হচ্ছে, জনগণের মধ্যেও এক ধরনের নেগেটিভ প্রচার হচ্ছে, সেটা তারা এই সুযোগটা নিচ্ছে। ডিপ্লোম্যাটিক্যালি যত তাড়াতাড়ি সমাধান করা যায় তত ভালো, নাহলে দেখা যাবে যে এটা আরো বাড়তে থাকবে। জোর করে লোকজনকে আমাদের সীমান্তে পুশ করে দেওয়া, এটা কিন্তু যে কোনো আপনার আন্তর্জাতিক যে কোনো রীতিনীতির বিরুদ্ধে। বাংলাদেশকে চাপে রাখার জন্য এটা ভারত করছে। একদিকে পাকিস্তান ভারত যুদ্ধের দামামা, অন্যদিকে যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন অনেকটাই স্পষ্ট। দুদেশের সাধারণ মানুষের মধ্যেও পরস্পর বিরোধী পরিবেশ লক্ষণীয়। ব্যাংককে প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের বৈঠকের পরও যে সম্পর্কের পারদ গলেনি তা দেখা যাচ্ছে ভারতের শুল্ক নীতি ও সবশেষ অব্যাহত পুশিনের ঘটনায়। বিশ্লেষকরা বলছেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক ফয়দা আদায় এবং বাংলাদেশের উপর চাপ বাড়াতে এটি নতুন কৌশল হতে পারে। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ তাদের। একটা ফ্ল্যাগ মিটিং দরকার খুব তাড়াতাড়ি। তাদের হাইকমিশনার এখানে আছে, তাকে তলব করে এটা জানা দরকার। গবেষণাটা যদি করা থাকে যে কয়জন আসলে বাংলাদেশি, কয়জন রোহিঙ্গা, বা কয়জন বাংলাদেশি না রোহিঙ্গা না আসলে ভারতীয় এখানে আছে, পররাষ্ট্র সচিবের পর্যায়ে এই জিনিসটাকে নিয়ে আসা। দ্বিপাক্ষিক ব্যাপার আমরা চেষ্টা করব, সাধ্যমতো চেষ্টা করব আমরা আলাপ করে আমরা এটাকে সমাধান করা যায় কিনা। যত উস্কানি হোক না কেন, আমরা আমাদের প্রতিবেশীর সাথে কোনো অবস্থাতে আত্মঘাতী কোনো আমরা যাবো না, যেটা সংঘাত আরও সৃষ্টি হবে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিক্ষিপ্ত মন্তব্য প্রকাশ না করে কূটনৈতিক ভাষায় যে কোনো সমস্যার সমাধানের পরামর্শ দেন বিশ্লেষকরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মরে যাওয়া সুভাদ্রা খাল উদ্ধারে প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। খালের দখল দূষণ রোধ করে পানি প্রবাহ ফেরাতে খালটি খনন করে যুক্ত করা হবে বুড়িগঙ্গা আর ধলেশ্বরীর সঙ্গে। সকালে দখল হওয়া সুভাদ্রা খাল পরিদর্শন করে কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্থানীয়রা বলছেন, খালটি আবারও উদ্ধার হলে কমবে জলাবদ্ধতা আর খাল ফিরে পাবে হারানো প্রাণ। দেখে বোঝার উপায় নেই, এক সময়ে এখানে আস্ত খাল ছিল, চলতো নৌযান, ছিল সুপেয় পানির উৎস। তবে এখনকার চিত্র ভিন্ন। দখল দূষণ আর ভরাটে মৃতপ্রায় রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের সুভাদ্রা খাল। 14.2 কিলোমিটারের খাল দখল করে এখন গড়ে উঠেছে শত শত বাড়িঘর, গার্মেন্টস ও দোকানপাট। এলাকাবাসীর অভিযোগ, সোনালী অতীত হারিয়ে খালটি এখন হয়ে গেছে গলার কাটা। আগে আমরা নৌকাতে চলছি, বাড়িঘর করে ফেলাইছে, কয় আমার জায়গা করে খালে ভরে লাইছে। গোসলও করছে মানুষ এই খালের পানি দিয়ে, কিন্তু এখন তার কোনো পানি নেই। পদক্ষেপ তো দীর্ঘ কয়েক বছর আগে নিচে ভালোই, তবে টাকা তো খেয়া হালায়, চোরেরা টাকা খেয়া হালায়। সোমবার সকালে সুভাদ্রা খাল পরিদর্শনে যান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। জানান, খাল উদ্ধারে 317 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। বাস্তবায়নে কাজ করবে সেনাবাহিনী। প্রকল্পটা এই জুনে শুরু হয়ে আগামী জুনে যখন শেষ হবে তখন অন্তত খালের অবয়বটা দেখতে পাবেন। এখন তো খালের উপর শুধুমাত্র আমি প্লাস্টিক দেখে আসলাম আর ময়লা আবর্জনা দেখে আসলাম। এ সময় সারা দেশেই দখল হওয়া খালগুলো পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বানও জানান। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। মিরপুর শেওড়াপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজুক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আবু সাইদ নিশান, সরাসরি যাচ্ছে তার কাছে। আমরা যদি বলি যে এর আগে কিন্তু পশ্চিম শেওড়াপাড়ার আরেকটি ভবনে রাজুক অভিযান পরিচালনা করে, সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পেরেছিলাম যে রাজুক যে নকশা বহির্ভূত যে অংশগুলো সেগুলো চিহ্নিত করে কিন্তু সেটি ভেঙে ফেলে। এবং আমরা রাজুকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম
যে সেই নির্মাণাধীন ভবন 8 তলা নির্মাণাধীন ভবনটি যে রাজস্ব যে অনুমোদনকৃত নকশা ছিল সেটির বাইরে তারা নির্মাণ পরিচালনা করে এবং সেটার ভিত্তিতে কিন্তু তারা 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা সহ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তো এর আগে আমরা এই নির্মাণ মিনিস্টার আমাদেরকে জানিয়েছেন যে একটি ভবনের ক্ষেত্রে চলাচলের জন্য যতটুকু রাস্তা ছাড়ার কথা তা ছাড়া হয়নি এবং সেটব্যাক যতটুকু রাখার কথা তাও রাখা হয়নি, এমনকি নকশায় যদি ভয়েস থাকার কথা থাকলেও সেটিও রাখা হয়নি। তাই ভবনের দেয়াল সহ অতিরিক্ত অংশ ভেঙে পড়ে রাজক। নকশা বহির্ভূত হলে দেয়াল নির্মাণ করায় সেটিও ভেঙে দেওয়া হয়। এসব অভিযোগের ভিত্তিতেই কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ 2 লক্ষ টাকা জরিমানা করে রাজক এবং ইমারত পরিদর্শক মৌখিক লিখিতভাবে 3 দফায় নোটিশ দেওয়ার পরেও সেই নকশা বহির্ভূতভাবে কাজ পরিচালনা করে আসছিল মালিক পক্ষ। তো সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেই ভবন নির্মাণকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এবং 2 লক্ষ টাকা জরিমানার পর তারা কিন্তু আরেকটি ভবনের সামনে এসে এখন অভিযান পরিচালনা করছে এবং এই ভবনের অভিযান পরিচালনার পর আমরা বিস্তারিত জানতে পারবো। এই ছিল মিরপুর শাহরাপাড়া থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। দুপুরের সময় আরো থাকছে। অস্ত্রবিরতির পর প্রথমবার ভারত পাকিস্তান সামরিক পর্যায়ে আলোচনা। নয়াদিল্লিতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মোদির বৈঠক। সংঘাতবিহীন রাত পার করল সীমান্তের মানুষ। কোরবানি ঈদে যাত্রী ও পশুবাহী যানবাহনের যাতায়াত নির্বিঘ্ন করতে উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি চাঁদাবাজি ঠেকাতে থাকছে কঠোর ব্যবস্থা। সকালে বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে কথা জানান সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না, নির্ধারিত স্থানে পশুর হাট বসছে কিনা তা মনিটরিং করা হবে। এছাড়া যানবাহনে বাড়তি ভাড়া এবং পশুর হাট ও মহাসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নজরদারি করবে সরকার। সভায় জানানো হয়, ঈদের আগের 3 দিন ও পরের 3 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। যাত্রী এবং পশুর যাতায়াত যাতে নিরাপদ হয় এবং এটা নির্বিঘ্ন হয় এবং এটা চাঁদাবাজি মুক্ত হয় এবং যারা ব্যাপারী এবং তাদের যে নিরাপত্তার কথা সেটা আমরা ভেবেছি এবং তাদের আর্থিক তাদের টাকা পয়সা যাতে চিন্তায় না হয় সেজন্য আমরা ব্যাংকগুলোকে বলবো যে কোরবানি হাটের সাথেই তারা যাতে ব্যাংকের বুথ করে। যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়। কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হলো মাছের পোনা। পাশাপাশি জেলেদের তুলে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। এই সময় মশারি জাল সহ নিষিদ্ধ উপকরণ দিয়ে মাছ আহরণ বন্ধে আইন প্রয়োগের কথা জানান মৎস্য উপদেষ্টা। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজিদ দাস মুন্নার ছবিতে রিপোর্ট। হ্রদের বুকে ভাসমান সভা। প্রতি বছরের মতো এবারও উৎসব আমেজে কাপ্তাই হ্রদে ছাড়া হলো কার্প জাতীয় মাছের পোনা। সোমবার সকালে রাঙামাটি ফিশারি ঘাটে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। পর্যায়ক্রমে 725 বর্গ কিলোমিটার আয়তনের হ্রদের 4টি অভয়াশ্রমে অবমুক্ত করা হবে পোনা। এর আগে ঘাটে আনা হয় নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির পোনা। অসাধু জেলে বা কিছু ব্যবসায়ীরা বিশেষ ক্ষতিকর জাল ব্যবহার করেন, তার মধ্যে মশারি জাল একটা। এগুলো দিয়ে যেভাবে মাছ ধরা হয় এটা একেবারে অপরাধের পর্যায়ে পড়ে। অনুষ্ঠানে জেলেদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সহায়তা। 3.5 মাস যে সময়টা মৎস্য আরোহণ বন্ধ থাকবে এই সময় কিন্তু বিভিন্ন টেম্পোরারি চেকপোস্ট করেছে। কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধারে বিএডিসিকে আধুনিকায়ন করার কথা জানান সংশ্লিষ্টরা। এই অভয়াশ্রমগুলো আসলে নিশ্চিত করতেই হবে, নতুবা মাছের বেড়ে ওঠা নিশ্চিত হবে না। সবকিছু সমন্বিতভাবে চলার জন্য যা করা দরকার সেভাবে একটা আন্তঃমন্ত্রণালয় আমরা সভা করার আশা করছি। বিএডিসির তথ্য মতে কাপ্তাই হ্রদে এবছর প্রায় 60 মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। সময় সংবাদ, রাঙামাটি।
প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড গড়ল বাংলাদেশ। চলতি অর্থ বছরের 7 মে পর্যন্ত এসেছে $2,527 কোটি। এর আগে করোনার সময় 2020-21 অর্থ বছরে এসেছিল সর্বোচ্চ $2,477 কোটি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দফতর থেকে সোমবার রেমিট্যান্সের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, চলতি মাসের 7 দিনে প্রবাসীদের পাঠানো আয় ছিল $73,50 কোটি। সেই হিসেবে চলতি অর্থ বছরের জুলাই থেকে 7 মে পর্যন্ত রেমিটেন্স প্রবাহ $2,527 কোটি, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 28.2% বেশি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বৈধ পথে রেমিটেন্স পাঠানো বৃদ্ধি ও হুন্ডি কার্যক্রম কমে আসায় প্রবাসী আয় বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এবার দেশের বাইরের খবর। ভারত পাকিস্তান সংঘাত নিরসনে যুদ্ধবিরতির পর প্রথমবার দুই দেশের সামরিক পর্যায়ে আলোচনার খবর প্রকাশ করেছে এনডিটিভি। এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, 3 বাহিনীর প্রধান সহ ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ এরই মধ্যে পাকিস্তান দাবি করছে শনিবার তারা 26টি ভারতীয় সামরিক স্থাপনায় আক্রমণ চালানোয় সফল হয়েছে এবং 84টি ড্রোন ধ্বংস করেছে। রোববার এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, তারা কখনোই যুদ্ধবিরতি চাননি, বরং ইসলামাবাদের আক্রমণে কাবু হয়ে নয়াদিল্লি প্রথম যুদ্ধবিরতি দাবি করে। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পর আন্তর্জাতিক চাপের কারণে পাকিস্তান এই চুক্তিতে সম্মতি জানায় বলে দাবি করেন তিনি। এদিকে গত কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় পাকিস্তান সেনাবাহিনী কমপক্ষে 35 থেকে 40 জন সেনা হারিয়েছে বলে দাবি করে ভারত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর এবার দুই দেশের মধ্যে শুরু হয়েছে আলোচনা। সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীর অপারেশনস বিভাগের মহাপরিচালক পর্যায়ের আলোচনা করেছে ভারত ও পাকিস্তান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সে বিষয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আলোচনা হয়। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ এবং ভারতের 3 বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে উচ্চ পর্যায়ের বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। পাল্টাপাল্টি হামলা বন্ধ হওয়ায় ভারত পাকিস্তান সীমান্ত এলাকায় সাধারণ জীবনে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। ভারতের সীমান্ত শহরগুলোর বাজারে ব্যবসা বাণিজ্যে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে, যদিও কাশ্মীর অঞ্চলে পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। ভারত সরকার সীমান্ত এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং জনগণকে ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এর মধ্যেই ভারতে স্বাভাবিক হতে শুরু করেছে বিমান চলাচল। ধীরে ধীরে চালু হতে শুরু করেছে স্থগিত হয়ে যাওয়া 32টি বিমানবন্দরের ফ্লাইট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। টলমটল বিশ্ব অর্থনীতিকে সামাল দিতে বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে এবার পাল্টাপাল্টি শুল্ক স্থগিতে রাজি হয়েছে ওয়াশিংটন ও বেইজিং। সুইজারল্যান্ডের জেনেভায় দুদেশের মধ্যে হওয়া বাণিজ্য আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। চুক্তি অনুযায়ী আগামী 90 দিনের জন্য উভয় দেশেই 115% শুল্ক কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে চীনা পণ্যে আরোপিত শুল্ক কমে নামবে 30% এবং মার্কিন পণ্যে 10%। এই স্থগিতাদেশ কার্যকর হচ্ছে আগামী 14 মে থেকে। খেলার খবর। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান ভারতের জার্সিতে 123 টেস্ট খেলা ব্যাটার। কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। এরপর গুঞ্জন শোনা যায় কোহলিও সাদা পোশাকে ক্রিকেটকে বিদায় জানাতে চান। তবে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করে বিসিসিআই। আগামী মাসে ভারতের ইংল্যান্ড সফর, যেখানে অভিজ্ঞ এই ব্যাটারকে দলে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকলেন সাবেক অধিনায়ক। ভারতের হয়ে 123 টেস্টে প্রায় 47 গড়ে 9,230 রান করেছেন বিরাট। সেঞ্চুরি হাঁকিয়েছেন 30টি। ভারতের হয়ে টেস্টের সর্বোচ্চ রানের তালিকায় সচিন, দ্রাবিড় ও গাভাস্কারের পর চতুর্থ অবস্থানে আছেন কোহলি। এর আগে গত বছর টি-20 থেকেও অবসর নেন কোহলি। এখন শুধু আন্তর্জাতিক ওয়ানডে খেলবেন এই তারকা ক্রিকেটার। ইংলিশ চ্যাম্পিয়নশিপের লিগ প্লে অফের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে মাঠে নামছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ব্রিস্টলের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে দ্য ব্লেডস। এবার খেলা হবে নিজেদের মাঠ ব্রামার লেনে। প্রথম লেগে 3-0 ব্যবধানে জয় পাওয়ায় ঘরের মাঠে ড্র করলে চ্যাম্পিয়নশিপের প্লে অফের ফাইনালে চলে যাবে শেফিল্ড। এরপর ফাইনালে জয় পেলেই ইপিএল এর প্রমোশন নিশ্চিত হবে শেফিল্ডের। ব্রিস্টলের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করেছে দ্য ব্লেডস, যেখানে দেখা যায় হামজা চৌধুরীকেও। বাংলাদেশের মিডফিল্ডার আছেন বেশ ফুরফুরে মেজাজে।
ব্রিস্টলের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশী থাকবেন সেটাও একরকম নিশ্চিত। শেফিল্ডের নতুন কোনো ইনজুরি সমস্যা না থাকায় একাদশ সাজানো নিয়েও খুব একটা বেগ পেতে হচ্ছে না। প্রথম লেগে গোল করেন 3 জন, বদলি হিসেবে নেমে বাজিমাত করেন আন্দ্রে ব্রুকস ও কালাম হুয়া। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বিচারে হত্যার নির্দেশ সহ শেখ হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ। নিজেরা নাশকতা করে দায়ী করা হয় আন্দোলনকারীদের। চলতি মাসে আনুষ্ঠানিক বিচার শুরুর আশা। সবার সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা জানালেন প্রেস সচিব। নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিতে সরকারি গেজেটের অপেক্ষায় সিএসি। এবং দেশ লুটে খেতে বিএনপিকে নিধনের ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা আব্বাসের। বললেন, অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ে।